ফালাক সাদের চুলে আঙুল চালাচ্ছে, হাত কাঁপছে। সাদের ওই পাথরের মতন শীতল চেহারার দিকে তাকালেই ফালাকের বুক ধক করে ওঠে। সাদ চোখ বুজে আছে, কিন্তু চোয়াল শক্ত হয়ে আছে। সাদ হুট করেই চোখ না খুলে কর্কশ গলায় বলল, হাত থামালি কেন? বলেছি থামাতে। ফালাক ভয় পেয়ে দ্রুত আবার আঙুল চালাতে শুরু করলো। নিচু স্বরে কাপা গলায় বলল, না, আমি আসলে দেখছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন কিনা। সাদ হুট করে ফালাকের একটা হাত শক্ত করে ধরল। ফালাক ভয়ে আধমরা হয়ে গেল। মনে হলো এই বুঝি সাদ আবার রেগে উঠবে। আমার ঘুম আসা না আসা নিয়ে তোকে ভাবতে হবে না, যা বলছি তাই কর। ফালাক খুব সাবধানে সাদের মাথা টিপে দিচ্ছে। সাদ সরাসরি ফালাকের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত শীতল গলায় বলল, সেদিন তো অনেক সাজগোজ করে নিচে ঘুরছিলি, খুব শখ জেগেছিল সাজার। এখন এই মুখটা এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? ছোট চাচি জোর করেছিলেন তাই। সাদ কথা কেড়ে নিয়ে রুক্ষ স্বরে বলল, চাচি জোর করলেই বিষ খেতে বললে খাবি? নিজের কোনো বুদ্ধি নেই? কাল থেকে যেন তোকে এই রুমের বাইরে বেশি না দেখি, সারা দিন এখানেই থাকবি। ফালাক আবার মাথা নিচু করে মাথা টিপতে লাগলো। সাদ আবার চোখ বুজে ফেলল। ফালাক এক মনে সাদের মাথায় আঙুল চালিয়ে যাচ্ছে। সাদের ভারী নিঃশ্বাসের শব্দ বুঝিয়ে দিচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। সাদ ঘুমিয়ে পড়লে ফালাক একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাদের রক্তবর্ণ চোখ আর রুক্ষ চাহনি থেকে এই কটা মুহূর্তের মুক্তি ফালাকের জন্য অনেক বড় পাওয়া। খুব সাবধানে সাদের কপাল থেকে হাত সরিয়ে নিল। পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে নিচে রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে তখন সাদের মা আর মেজো চাচি দুপুরের খাবারের তোড়জোড় করছিলেন। ফালাককে রান্নাঘরে ঢুকতে দেখে সাদের মা অবাক হয়ে হাতের কাজ থামালেন। আরে ফালাক, তুমি এখানে কেন মা? সাদ তো উপরে অসুস্থ, ও একা আছে, তুমি এখানে এলে কেন? ফালাক সবজি কাটার বটিটা বের করতে করতে ম্লান হেসে বলল, উনি ঘুমিয়ে পড়েছেন মা। সে কি কথা? ও অসুস্থ মানুষ, কখন জেগে ওঠে তোমাকে ডাকবে তার তো ঠিক নেই। সাদের মা একটা দীর্ঘশ্বাস ফেলে মেজো চাচির দিকে তাকালেন। বাড়ির সবাই জানে ফালাকের স্বভাবটা কেমন। মেয়েটা এক মুহূর্তও বসতে জানে না। সাদের মতো পাথরের মতন শক্ত আর মেজাজির স্বামীর সেবা করার পাশাপাশি সে বাড়ির প্রতিটা কোণের খেয়াল রাখে। কে খেলো, কার ওষুধ বাকি থাকলো, রান্নাঘরের মশলা ফুরিয়ে গেল কিনা, সবই তার নখদর্পণে। সাদের মা মনে মনে ভাবলেন, এই এতিম মেয়েটাই আমার বাড়ির লক্ষ্মী। আমার ছেলেটা যে কেন ওকে এত কষ্ট দেয়। জানে ফালাককে এখন নিষেধ করে লাভ নেই, সে তার নিজের কাজ নিজেই করে যাবে। ফালাক খুব নিপুণ হাতে মাছ কাটছে, সবজি কুটছে। কাজ করার সময় মুখটা খুব শান্ত দেখায়, যেন কাজের মাঝেই ও নিজের সব দুঃখ ভুলে থাকতে চায়। মেজো চাচি ফিসফিস করে সাদের মাকে বললেন, ভাবি, মেয়েটা কিন্তু অদ্ভুত, সাদের এই পাগলামিও সহ্য করে কি করে কে জানে। ফালাক সব শুনতে পাচ্ছে, কিন্তু ও কোনো উত্তর দিল না। ও জানে সাদের এই শাসন আর রুক্ষতা ওর ভাগ্যের লিখন। শুধু মনে মনে চাইল সাদ যেন সুস্থ হয়ে যায়। মীরার সামনে ফাইনাল পরীক্ষা, তাই সারাদিন ঘরের দরজা বন্ধ করে বইতে মুখ গুজে পড়ে থাকে। মীরার রুমের দরজায় হালকা টোকা দিয়ে ফালাক ভেতরে ঢুকলো। দেখলো মীরা টেবিলের উপরে ঝুঁকে পড়ে খুব মনোযোগ দিয়ে অঙ্ক করছে। পড়ার চাপে মেয়েটার চেহারা শুকিয়ে গেছে। ফালাক পাশে গিয়ে মীরার চুলে আলতো করে হাত রাখলো। মীরা, অনেকক্ষণ তো হলো, এবার একটু ওঠো, খেতে চলো। মীরা মুখ না তুলেই একটা দীর্ঘশ্বাস ফেলল। কলমটা খাতার উপরে রেখে ফালাকের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, ওহ ভাবি, অঙ্কগুলো কিছুতেই মিলছে না। মাথার ভেতরে সব জট পাকিয়ে যাচ্ছে, আর শরীরটাও কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। মীরার ফালাকের হাতটা ধরে নিজের গালের উপর রাখলো। এই বাড়িতে ফালাকই একমাত্র মানুষ যার কাছে মীরা নিজের মনের সব ক্লান্তি প্রকাশ করতে পারে। তুমি এখানে কেন ভাবি? ভাইয়া কি ঘুমিয়েছে? ওই বাঘের কাছা থেকে বেরোতে দিল তোমাকে? ফালাক একটু ম্লান হাসলো। সাদের কথা উঠলে ফালাকের বুকের ভেতরটা এখনও কেমন সংকুচিত হয়ে আসে। হ্যাঁ, উনি ঘুমিয়েছেন, শরীরটা তো খুব দুর্বল, তাই কড়া ওষুধে ঘুমিয়ে আচ্ছন্ন। তুমি চলো, নিচে মা খাবার নিয়ে বসে আছেন। পরীক্ষার সময় সময় মতো না খেলে মাথা কাজ করবে না।
মীরা টেবিল থেকে উঠতে উঠতে বলল, ভাইয়া যে কেন এত রাগ করে জানো ভাবি? ভাইয়াকে ওভাবে পড়েছিল শুনে আমাদের সবার কি যে খারাপ লেগেছিল। আর তুমি তুমি তো সারা রাত কেঁদেই কাটিয়ে দিলে, অথচ ভাইয়া জেগে উঠে প্রথম কাজটাই করলো তোমাকে বকা দেওয়া। ফালাক মীরার কথায় কান দিল না। মীরার পড়া টেবিলটা গুছিয়ে দিতে দিতে বলল, উনি অসুস্থ মীরা, অসুস্থ মানুষের উপরে রাগ করতে নেই। আর তাছাড়া উনি তো এমনই, এটা তো নতুন কিছু না। তুমি তো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিচে আসো। মীরা ফালাকের দিকে এক পলক তাকিয়ে মনে মনে ভাবল, ভাবিটা এত ভালো কেন? ভাইয়া এত কষ্ট দেয়, তবুও এক মুহূর্তের জন্য ভাইয়ার উপরে কোনো অভিযোগ নেই। মাঝখানে মনে হয় ভাইয়ার এই বিষাক্ত রাগে একমাত্র রাগের একমাত্র প্রতিষেধক বোধ হয় আমার এই শান্ত ভাবিটাই। সব সামলে ফালাক নিজের রুমে ফিরে এলো। সাত তখনও গভীর ঘুমে। ফালাক আলমারি থেকে একটা কমলা রঙের শাড়ি বের করে নিল। শরীরটা কেমন ভারী হয়ে আসছে ওর। আধ ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়ে এলো ফালাক। কমলা রঙের শাড়িটায় অদ্ভুত স্নিগ্ধ আর সতেজ দেখাচ্ছে, ঠিক যেন বিকেলের মিষ্টি রোদ এসে পড়েছে। ভেজা চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া, সেখানে থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে পিঠের উপর। ফালাক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটা শুকনো তোয়ালে দিয়ে চুল ঝাড়তে শুরু করলো। ঠিক তখনই সেই ঝাড়ার ছাপটায় চুলের কয়েক ফোঁটা ঠান্ডা জল ছিটকে গিয়ে পড়ল সাদের মুখের উপর। হিমশীতল জলের স্পর্শে সাদের ঘুমটা পাতলা হয়ে এলো। খুব ধীরে ধীরে দেখল, কিন্তু পুরোপুরি চোখ না খুলে আধো আধো দৃষ্টিতে সামনে তাকায়। সাদের চোখের সামনে তখন এক মায়াবী দৃশ্য। কমলা রঙের শাড়িতে ফালাককে অধিকার করল। এক অপার্থিব পরীর মতো লাগছে। ভেজা চুলের জলের কণাগুলো আয়নায় আলোয় চিকচিক করছে। ফালাকে শান্ত আর সপ্রতিভ রূপ দেখে সাত এক মুহূর্তের জন্য সব ভুলে গেল। বুকের ভেতরটা হঠাৎই শান্ত হয়ে এলো। How can someone look so pure after all that chose? She like the orange glow of a setting sun, calm and beautiful. I want to phrase this moment forever. এত কিছুর পরেও কেউ এতটা পবিত্র দেখাতে পারে কিভাবে? যেন অস্তগামী সূর্যের কমলা আভা, শান্ত আর অপরূপ সুন্দর। আমি চাই এই মুহূর্তটাকে চিরদিনের জন্য থামিয়ে রাখতে। এই মুহূর্ত শেষ না হোক। সাদ লুকিয়ে ফালাকের প্রতিটি নড়াচড়া দেখছে। ফালাক শাড়ির আঁচলটা ঠিক করে যখন কাঁধে রাখলো, বারবার মনে হলো কেউ একে দেখছে। ফালাক পূর্ণ দৃষ্টিতে বিছানার দিকে তাকাতেই সাদ চট করে চোখ বন্ধ করে ফেলল। এমন একটা ভান ধরল যেন গভীর ঘুমে আচ্ছন্ন, কিছুই দেখেনি। ফালাক কয়েক সেকেন্ড তাকিয়ে দেখল, একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে থেকে সরে এলো। সাদ তখনও চোখ বন্ধ করে আছে। হৃদস্পন্দন তখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দ্রুত বইছে। ফালাক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো সামলে নিল। আয়নার স্বাদের প্রতিফলন দেখে মনে হলো অনেকটা সময় হয়ে গেছে। ওষুধের সময় পেরিয়ে যাচ্ছে। খালি পেটে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ফালাক ইতস্তত করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। কমলা শাড়ির আঁচলটা আঙুলে জড়িয়ে খুব নিচু স্বরে ডাকলো, শুনছেন? দুইবার ডাকার পর সাদ খুব ধীরে ধীরে চোখ খুললে তাকালো। ফালাক সাদের চোখের দিকে তাকিয়ে একটু অস্বস্তিতে পড়ে গেল। চোখ সরিয়ে নিয়ে দ্রুত বলল, আপনার ওষুধের সময় হয়েছে, আপনি একটু উঠে বসেন, আমি খাবার আর পানি নিয়ে আসছি। ফালাক যেমনই ঘুরে দাঁড়িয়ে চলে যেতে চাইল, অমনি সাদের বলিষ্ঠ হাতটা খপ করে ফালাকের কবজি ধরে ফেলল। ফালাক কিছু বুঝে ওঠার আগেই সাদ এক হ্যাচকাটা নিয়ে বিছানায় নিজের বুকের উপরে আছড়ে ফেলল তাকে। ফালাক আতঙ্কে একটা ছোট্ট চিৎকার করে উঠল, কিন্তু সাদের হাতের বাতন থেকে বেরোতে পারল না। সাদ এক হাত দিয়ে ফালাকের কোমর জড়িয়ে ধরল, আর অন্য হাতে ফালাকের ভেজা চুলের গোছাগুলো সরিয়ে দিল। ফালাকের শরীর থেকে সুগন্ধ আর ভেজা চুলের স্নিগ্ধ ঘ্রাণ সাদের মস্তিষ্ককে যেন আবেশ করে দিচ্ছে। ফালাকের কাঁধের উপর থেকে কমলা রঙের আঁচলটা সরিয়ে দিয়ে গ্রীবায় মুখ ডোবালো। ফালাকের সারা শরীরে এক
তীব্র শিহরণ খেলে গেল। আপনা আপনি চোখের পাতাগুলো বন্ধ হয়ে এলো। সাদ নেশা দূর হয়ে আর এগোতে চাইল। তখনই ফালাক হুট করে ডুকরে কেঁদে উঠল। কান্নার শব্দে সাদের ঘোর কেটে গেল। সাদ থমকে গিয়ে মাথা তুলে ফালাকের দিকে তাকালো। ফালাকের গাল বেয়ে নোনতা জল গড়িয়ে পড়ছে। কাঁদছিস কেন? ফালাক কোনো উত্তর দিল না। নিজেকে সাদের বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে বিছানার অন্য পাশে গিয়ে বসল। দুই হাঁটুতে মুখ খুঁজে অঝরে কাঁদতে শুরু করলো। সাদের সেই বুকের ভেতরটা হঠাৎই খালি হয়ে গেল। ফালাক কান্না ভেজা গলায় বলল, এই গত 2 দিন আমি কিভাবে কাটিয়েছি? আপনি জ্ঞান ফেরার পর আমাকে কি নিষ্ঠুর অপবাদ দিলেন? আপনি কিভাবে বলতে পারলেন যে আমি আরিয়ানকে বিয়ে করব? সে নিশ্চুপ হয়ে বসে রইল। ফালাক বুক চেরা হাহাকার নিয়ে আবার বলল, আপনি ছাড়া অন্য কাউকে আমি স্বামী হিসাবে মানতে পারি না। আপনি আমাকে মারেন, কাটেন, ঘরে বন্দি করে রাখেন, সব আমি সহ্য করতে পারি, কিন্তু আমার ঘরের ঠাকুর, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার চরিত্রে কলঙ্ক দেবেন না। আপনি ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার কাছে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক, অথচ আপনি সেসব অনায়াসেই আমায় বলে দিলেন। সাত ফালাকের প্রতিটি শব্দ নিজের কলিজায় গিয়ে বিদ্যে অনুভব করল। জানে ভুল করেছে। সাত কিছু না বলে ফালাককে জড়িয়ে ধরে। সাদের বুকের স্পর্শ পেতেই ফালাকের ঘটনা কান্নার গতি আরও বেড়ে গেল। নিজেকে ছাড়ানোর বিন্দু মাত্র চেষ্টা করল না, বরং তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত চাতক যেমন জলের খোঁজ পায়, ফালাকও তেমনি সাদের বুকে নিজের আশ্রয় খুঁজে নিল। সাদ ফালাককে নিজের দিকে ঘুরিয়ে সজোরে বুকের সাথে মিশিয়ে নিল। সাদের এক হাত ফালাকের ভেজা চুলে আর অন্য হাতকের পিঠকে আগলে রেখেছে। ফালাক ডুকরে কেঁদে উঠে সাদের টি শার্ট খামচে ধরল। গত কয়েকদিনের সবটুকু বিষাদ, অপমান আর হাহাকার আজ এই কান্নার স্রোতে ধুয়ে যাচ্ছে। আপনি বড্ড নিষ্ঠুর। আমাকে মারলেও আমি এত কষ্ট পেতাম না যতটা আপনার ওই কথাগুলোই পেয়েছি। সাদ ফালাকের মাথার উপরে নিজের থুতনি ঠেকিয়ে চোখ বুজে রইল। চোখ দুটো আর জ্বালা করছে। সাদ ফালাকের কপালে খুব আলতো করে নিজের ওষ্ঠাধর ছোঁয়ালো। দীর্ঘক্ষণ পর গলা দিয়ে শুধু একটা শব্দই বেরোলো, ফালাক। এই ডাকের ভেতরে কতটুকু আকুতি ছিল তা ফালাক নিজের হৃদস্পন্দন দিয়ে অনুভব করতে পারল। আরও শক্ত করে সাদকে জড়িয়ে ধরল, যেন আজ মুক্তি নয়, এই বিষাক্ত মায়ার ভেতরেই সে আজীবন বন্দি থাকতে চায়। সাদ বিছানায় হেলান দিয়ে বসে একটা ল্যাপটপ নিয়ে কাজ করার ভান করছে, কিন্তু ওর চোখ বারবার ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। রাত 11টা বেজে গেছে। ফালাক অবশেষে রুমে আসে। ফালাক রুমে এসে একটা কথাও বলেনি, সোজা বারান্দায় চলে গেছে। 1 ঘন্টা পার হয়ে গেল, মেয়েটা এখনও রুমে আসার নামগন্ধ নেই। সাদ কয়েকবার আর চোখে বারান্দার দিকে তাকালো। কাঁচের দরজার ওপাশে দেখা যাচ্ছে ফালাক বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বসে আছে। পিঠটা দেখা যাচ্ছে শুধু। বিড়বিড় করল, হোয়াট ইজ দ্য ডুইং আউট দেয়ার ফর সো লং? ইজ ইট ট্রাইং টু অ্যাভয়েড মি? সাদের ইগো বলছে চুপচাপ বসে থাকতে, কিন্তু ওর মন বলছে অন্য কিছু। সাদ ল্যাপটপটা একপাশে সরিয়ে রাখলো। 2-3 বার বারান্দার দরজার দিকে উঁকি দিল। ফালাকের কোনো নড়চড় নেই। শেষমেশ সাদ আর থাকতে পারল না, ধীর পায়ে বারান্দার দরজা ঠেলে বাইরে গেল। ফালাক তখনও অন্যদিকে তাকিয়ে স্থির হয়ে বসে আছে। সাদ ফালাকের ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। কিরে, রুমে আসছিস না কেন? এখানে কি করছিস এত রাত অবধি? ফালাক কোনো উত্তর দিল না। সাদের কথার গলার আওয়াজ পেয়েও ফিরে তাকালো না। দৃষ্টি দূরের কৃষ্ণচূড়া গাছটার দিকে স্থির। ফালাকের উপেক্ষা সাদাকের পছন্দ হচ্ছে না, সহ্য হচ্ছে না তার। ফালাকের একটু কাছে সরে এলো সে। কথা কানে যাচ্ছে না। ফালাক এবারও কিছু বলল না, শুধু মুখটা আরও একটু অন্যদিকে ঘুরিয়ে নিল। সাদ বুঝতে পারছে ফালাকের মনে এখনও সেই অপবাদের আঘাতটা দগদগে, কিন্তু ফালাকের এই পাথরের মতো নীরবতা ওকে পাগল করে দিচ্ছে। সাদ হুট করে ফালাকের হাতটা ধরল। ফালাকের হাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে। জিজ্ঞেস করলাম তো, রুমে আসছিস না কেন? ফালাক এবার খুব ধীর লয়ে সাদের দিকে তাকালো।
চোখ দুটো চাঁদের আলোয় চিকচিক করছে, হয়তো জল জমেছে। ঠোঁটে কোনো কথা নেই, শুধু সাদের চোখের দিকে তাকিয়ে থেকে আবার মুখ ফিরিয়ে নিল। সাদের সহ্য হচ্ছিল না, ফালাকের এই অবজ্ঞা মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে যেন। সাদ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, এক ছটকায় ফালাকের হাত ধরে নিজের দিকে ঘোরায়। ফালাক কিছু বুঝে ওঠার আগে সাদ ফালাকের দুই গালে হাত রেখে নেশাতুর আক্রোশে ফালাকের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ফালাক প্রচণ্ড চমকে গেল, দুই হাত দিয়ে সাদের বুক ঠেলে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগে। দম বন্ধ হয়ে আসছে, শরীরের সমস্ত শক্তি দিয়ে ও সাদকে দূরে সরিয়ে দিতে চাইল, কিন্তু সাদের পাথরের মতো শরীরের কাছে ফালাক বড় অসহায়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর সাদ ফালাককে ছেড়ে দিল। ফালাক হাঁপাতে হাঁপাতে কয়েক কদম পিছিয়ে গেল। চুলগুলো এলোমেলো হয়ে আছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। অপলক চোখে সাদের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, কি কি করছেন এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? সাদ কোনো উত্তর দিল না, ফালাকের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় সাদের চোখ দুটো এক অদ্ভুত মায়ায় চিকচিক করছে। দীর্ঘ এক নীরবতার পর সাদের গলা দিয়ে খুব নিচু স্বরে তিনটে শব্দ বেরোলো, আমার ভুল হয়েছে। ফালাক থমকে গেল। এই বাড়ির দাপুটে বড় ছেলে, যার অহংকারে আকাশ ছোঁয়া, সে আজ ভুল হয়েছে বলছে। ফালাক বিশ্বাস করতে পারছিল না নিজের কানকে। পাথরের মতো দাঁড়িয়ে রইল। ফালাক কোনো কথা বলল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। সাদ ফালাকের উত্তরের অপেক্ষায় ছিল, ভেবেছিল ফালাক হয়তো এবার অন্তত কিছু একটা বলবে। কিন্তু ফালাকের এই অনন্য নীরবতা সাদের ভেতরে থাকা ভয়ঙ্কর রাগী সত্তাটাকে আবার জাগিয়ে তুলল। ক্ষমা চাইল, অথচ ফালাক এখনও তাকে দূরে সরিয়ে রাখছে। সাদের চোয়াল শক্ত হয়ে এলো, হুট করে ফালাকের কাছে গিয়ে দাঁড়ালো। আমি ক্ষমা চেয়েছি ফালাক, এরপরেও তুই এরম মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি? ফালাক তখনও নিশ্চুপ, যেন এই জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সাদের রাগ এবার তুঙ্গে উঠল। আর কোনো কথা না বলে এক ঝটকায় ফালাককে পাজাগলা করে কোলে তুলে নিল। ছাড়ুন আমায়, কি করছেন? সাদ কোনো কথা শুনল না। ফালাককে কোলে নিয়ে গটগট করে বারান্দা থেকে রুমে ঢুকলো। ফালাক হাত পা ছুটছে, সাদ লোহার মতো শক্ত বাঁধনে আটকে রেখেছে। সোজা গিয়ে ফালাককে বিছানায় সজোরে শুইয়ে দিল। ফালাক উঠে যেতে চাইলেই সাদ দুই হাত বিছানায় চেপে ধরে ফালাকের উপরে ঝুঁকে পড়ল। অনেক হয়েছে তোর অভিমান। আমি বলেছি আমার ভুল হয়েছে, তার মানে চ্যাপ্টার ক্লোজড। এখন থেকে তুই আমার চোখের সামনে থাকবি, ঠিক যেভাবে আমি চাই। পালানোর চেষ্টা করবি না ফালাক, কারণ তুই জানিস আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। ফালাক সাদের চোখের দিকে তাকিয়ে দেখল, সেখানে অনুশোচনা আর উগ্রতা মিলে মিশে একাকার। বুঝতে পারল এই লোকটাকে বদলানো অসম্ভব। সে ক্ষমা চাইলেও রাজা, শাসন করলেও রাজা। ফালাক শুধু চোখের জল ছেড়ে দিয়ে সাদের বুকের নিচে নিজেকে শুয়ে দিল। পরের দিন সকালে ফালাকের দেখা নেই। সাদা রুমে বসে থাকতে পারল না, বিছানা ছেড়ে উঠে ধীর পায়ে করিডরে বেরিয়ে এলো। সিঁড়ির কাছে আসতেই মীরার সাথে দেখা। মীরার হাতে কয়েকটা বই নিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। মীরা, ফালাক কোথায়? মীরা একটু অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। ভাইয়ের গলার আওয়াজ অদ্ভুত এক ব্যাকুলতা। ভাবি তো ছাদে গেছে ভাইয়া। সাদ আর কথা বাড়ল না, লম্বা পা ফেলে ছাদের দিকে এগিয়ে গেল। ছাদের দরজাটা আধ খোলা, বাইরে ফুরফুরে বাতাস বইছে। সাদ ছাদে পা দিতেই দেখল ফালাক ছাদের রেলিং ধরে একা দাঁড়িয়ে আছে। ফালাক সাদের উপস্থিতি টের পেলেও ফিরে তাকালো না। ওর মৌনতা যেন আজ পাহাড়ের মতো অটল। সাদ গিয়ে ফালাকের ঠিক পেছনে দাঁড়ালো। কিছুক্ষণ নীরব থেকে খুব নিচু আর গাঢ় স্বরে বলতে শুরু করলো, ফালাক, আমি কিছু বলতে চাই। ফালাক একটু নড়ে চড়ে উঠল। সাদ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, সেদিন আরিয়ানের পাশে তোকে দেখে আমার মাথা ঠিক ছিল না। বারবার মনে হচ্ছিল আমার থেকে তোকে বুঝি কেউ কেড়ে নিচ্ছে। আমার মনে হয়েছিল তুই আমাকে ছেড়ে চলে যাবি। এসব ভেবে আমার মাথায় আগুন ধরে যায়, আর আমি ওসব কথা বলে ফেলেছিলাম। সাদ একটু থামল। আমি সহজে কাউকে বিশ্বাস করি না ফালাক, এটা আমার স্বভাবটাই এরকম। কিন্তু তবুও আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমার ওসব বলা ঠিক হয়নি। ফালাক আকাশ থেকে পড়ল। সাদের মতো অহংকারী মানুষ, সে আজ নিজের ভুল স্বীকার করছে।
ফালাকের মনের কোণে এক রাশ প্রশান্তি খেলে গেল। ভাবতেই পারেনি সাদের ভেতরে ওকে হারানোর ভয় কাজ করে। সাদ মির্জার মতন লোক তাকে হারানোর ভয় পায়। এই চিন্তাটাই ফালাকের সবটুকু কষ্ট এক মুহূর্তে ধুয়ে দিল। ফালাক খুব ধীরে ধীরে সাদের দিকে ঘুরে দাঁড়ায়। ফালাকের খুব ইচ্ছা করছিল সাদের বুকে ঝাঁপিয়ে পড়তে। নিজের আবেগ সংবরণ করে মাথা নিচু করে রইল। ফালাক খুব নিচু স্বরে বলে, সাদের বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। সাদ ফালাকের চিবুক ধরে মুখটা একটু উঁচু করল। দুজনে চোখাচোখি হলো। ফালাকের চোখের কোণে জমে থাকা জল আজ আর দুঃখের নয়, পরম প্রাপ্তির। সাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার এই শান্ত পরীর দিকে, যে তার সব বিষাক্ত নীলকণ্ঠের মতো শুষে নিয়েছে। বাগানটা আজ খুব সজীব লাগছে। ফালাক সবসময়ই একটু প্রকৃতিপ্রেমী। মির্জাবাড়ির এই বাগানটা ওর খুব প্রিয় জায়গা। যখনই খুব একা লাগে বা মন খারাপ লাগে, এখানে এসে গাছের সাথে কথা বলে। ফালাক পরম মমতায় একটা গোলাপ গাছের গোড়ায় মাটি আলগা করে দিচ্ছিল। শাড়ির আঁচলটা কোমরে গোজা, কপালে বিন্দু বিন্দু ঘাম। টেরই পায়নি কখন আকাশটা গম্ভীর হয়েছে। ওদিকে সাত ফোনে কার সাথে কথা বলতে বলতে বাড়ির পেছনের নির্জন দিকটায় চলে আসে। পরনে নীল শার্ট, হাতে ফোন। সাদও খেয়াল করেনি প্রকৃতির এই হুট করে বদলে দেওয়াটা। হঠাৎ করেই আকাশ চিরে বিদ্যুৎ চমকালো, আর তারপরে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। সাদ ফোনটা পকেটে পুরে বাগানের পাশের আউটসাইডার বারান্দার নিচে দাঁড়ালো। শার্ট সামান্য ভিজেছে। যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে পুরো বাগানটা স্পষ্ট দেখা যায়। সাদ ওখান থেকে ফালাককে দেখতে পেল। ফালাক দুই হাত ডানা মেলে দিয়ে আকাশের দিকে মুখ তুলল। বৃষ্টির প্রতিটি ফোঁটা শরীরে শীতলতা বুলিয়ে দিচ্ছে। ল্যাভেন্ডার কালারের শাড়িটা মুহূর্তেই ভিজে ওর ফর্সা শরীরে লিপটে গেল। চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত নেমে এসেছে। সেখান থেকে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। ফালাক যেন আজ একটা ডানা কাটা পরীর মতন বৃষ্টিতে ভিজছে। ঠোঁটে এক স্বর্গীয় হাসি, চোখ দুটো বন্ধ, নিজের মনেই বৃষ্টির তালে দুলছে। সাত মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। চোখের পলক পড়ছে না। ফালাককে এতটা জীবন্ত, এতটা আবেদনময়ী আর এতটা ছটফটে আগে কখনো দেখেনি। বৃষ্টির জলে ভিজে ফালাকের শরীরের ভাঁজগুলো শাড়ির নিচে স্পষ্ট হয়ে উঠেছে। মিনিট পাঁচেক মন খুলে ভেজার পর ফালাকের ঘোর কাটল। পিছনে ফিরে দেখল কয়েক গজ দূরে আউটসাইডের নিচে সাদ দাঁড়িয়ে আছে। সাদের গভীর আর নেশাতুর দৃষ্টি সরাসরি ফালাকের উপরে নিবদ্ধ। ফালাকের সারা শরীরে বৃষ্টির শীতলের মাঝেও এক উষ্ণ শিহরণ খেলে গেল। ফালাক সামনে এসে দাঁড়িয়ে সিক্ত গলায় বলল, আপনি এখানে? এদিকে কখন এলেন? সাদ একটু নড়ে চড়ে দাঁড়িয়ে নির্লিপ্ত গলায় বলল, ফোনে কথা বলতে বলতে এদিকে চলে এসেছিলাম। হুট করেই তো বৃষ্টিটা নামলো। ফালাক হুট করেই এক সাহসী কাজ করে বসল। নিজের ভেজা নরম হাত বাড়িয়ে সাদের শক্ত হাতটা চেপে ধরল। সাদ কিছুটা চমকে উঠল। ফালাকের হাতের এই হিম শীতল স্পর্শ শরীর দিয়ে এক তীব্র বিদ্যুতের মতো বয়ে গেল। ফালাক টান দিয়ে বৃষ্টির মধ্যে নিয়ে আসতে চাইল। সাদের হাতের বাঁধন আরও শক্ত করে এক পা বৃষ্টির মাঝখানে নিয়ে এলো। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো সাদের নীল রঙের শার্টে পড়তে শুরু করলো। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে দেখুন। সবসময় এত নিয়ম মেনে চলা উচিত নয়। জীবনটাকে একটু উপভোগ করতে হয়। সাদ স্থির হয়ে দাঁড়িয়ে গেল। বৃষ্টির জলের ফোঁটাগুলো মুখে কপালে আছড়ে পড়ছে। সত্যিই তো, এভাবে তো কেউ কোনো দিন তাকে বলেনি। জীবনের এই ছোট ছোট আনন্দগুলো যে উপভোগ করা যায়, তা আজ এই ছোট্ট মেয়েটা তাকে শেখাচ্ছে। তাকে রইল ফালাকের দিকে। বৃষ্টির জলে ভেজা ফালাকের মুখটা এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য বলে মনে হচ্ছে সাদের কাছে। ফালাকের চোখের পাতায় জলের কণাগুলো মুক্তোর মতো চিকচিক করছে। সাদ নেশা ভরা চোখে ফালাকের দিকে তাকিয়েই রইল। সাদের ঠোঁটের কোণে খুব ক্ষীণ কিন্তু পরম এক প্রশান্তির হাসি ফুটে উঠল। সাদ আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করল। বৃষ্টির জল আর কপাল আর চোখের পাতা ছুঁয়ে নামছে। সত্যিই উপভোগ করছে বৃষ্টির এই ছন্দময় শব্দ, মাটির সোঁদা গন্ধ। সাদ চোখ না খুলেই ফিসফিস করে বলল, ঠিকই বলেছিস, আসলেই তো মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা উচিত। এত হালকা আগে কখনো লাগেনি।